পাতলা প্রিজম। পাতলা প্রিজম তাহলে কাকে বলে না, যে প্রিজমের ক্ষেত্রেতে তোমার তাহলে যে প্রিজমের শীর্ষকোণটা খুব কম, শীর্ষকোণ মানে যে কোণটাকে এ বলা হয়, বা প্রিজমের প্রতিসারক কোণ বা রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল ইজ লেস দেন, কম মানে তার লিমিট দিতে হবে, ইজ লেস দেন 10 ডিগ্রি, দ্যাট প্রিজম ইজ কল্ড থিন প্রিজম। সুতরাং যে প্রিজমের ক্ষেত্রে তোমার শীর্ষকোণটা খুব কম সেই প্রিজমকে বলা হয় পাতলা প্রিজম। পাতলা প্রিজমের ক্ষেত্রে আপাতন কোণটা কম হয়, খুব কমই হয়। তাহলে তোমার আপাতন কোণ তাহলে সাইন I1 ফর থিন প্রিজম কি হয় তোমার সাইন I1 প্রায় I1 এন্ড সাইন তাহলে R1 টাও কম হবে, সাইন R1 প্রায় R1 এন্ড অলসো সাইন I2 প্রায় I2 এন্ড সাইন R2 প্রায় R2। তাহলে এখন প্রিজমের শীর্ষকোণের যে রাশিমালা বা রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেলের যে রাশিমালা A ইকুয়াল টু R1 প্লাস R2 ফর মিনিমাম ডেভিয়েশন, ন্যূনতম চ্যুতির জন্য, ফর মিনিমাম ডেভিয়েশন তোমার A ইকুয়াল টু হবে R1 প্লাস R1 ইকুয়াল টু 2R1, হয়তো নাকি? আচ্ছা, and delta m, delta and delta m করে দিই মিনিমাম ডেভিয়েশন I1 প্লাস I2 মাইনাস a, যে ফর্মুলাটা লিখছি I1 প্লাস I2 মাইনাস a ইকুয়াল টু I1 প্লাস I1 মাইনাস a। সুতরাং I1 ইকুয়াল টু a প্লাস ডেল্টা m বাই 2। তা তোমার চ্যুতিকোণের সঙ্গেতে তোমার প্রতিসরাঙ্কের সম্পর্কটা পড়তে হবে। তাহলে চ্যুতিকোণ ডেল্টা ইকুয়াল টু তোমার I1 প্লাস I2 মাইনাস a। আচ্ছা, I1 প্লাস I2 মানে তোমার এইটা হবে, দেখো এখানে আমি একটু চেঞ্জ করছি, ডেল্টা m। আচ্ছা, I1 মানে মিউ ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1 প্রায় I1 বাই R1, ঠিক আছে? সুতরাং I1 equal to mu R1 and also mu equal to sin I2 by sin R2 হবে তো নাকি, প্রায় I2 by R2। সুতরাং I2 equal to mu R2। তাহলে ডেল্টা m ইকুয়াল টু ডেল্টা m না, ইন্ডিয়ান ডেল্টা লিখছি, ডেল্টা রাশিমালাটা কি দাঁড়াবে ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস a, পুটিং দি ভ্যালু অফ I1 and I2 কি আসবে, দেখ মিউ R1 প্লাস মিউ R2 মাইনাস a। সুতরাং ডেল্টা ইকুয়াল টু মিউ ইনটু R1 প্লাস R2 মাইনাস a। R1 প্লাস R2 মানে কি আবার a, তার মানে হবে মিউ a মাইনাস a। সুতরাং ডেল্টা ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইনটু a। দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ ডেভিয়েশন অ্যাঙ্গেল ফর থিন প্রিজম। পাতলা প্রিজমের ক্ষেত্রে এটাই হচ্ছে যে চ্যুতিকোণের রাশিমালা, যে মিউ ইকুয়াল টু I1 ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস a
এইখানেতে দেখো, হ্যাঁ বলো, ডেল্টা ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু এ। এইখানে একটা বিশেষত্ব হচ্ছে যে ডেভিয়েশন অ্যাঙ্গেল ইজ ইন্ডিপেন্ডেন্ট অন দ্য ইনসিডেন্ট অ্যান্ড রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল। আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের ওপর তোমার চ্যুতিকোণটা নির্ভর নয়, এবং পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণটা একটা ধ্রুবক রাশি। ধ্রুবক হলো না, এটা নির্ভর করে তাহলে কার উপর? only depends on the refractive angle and the mu means material of the prism। অর্থাৎ এটা পুরোটাই প্রিজমের ব্যক্তিগত বিষয়, যে শীর্ষকোণ এবং উপাদান বা যেটা প্রতিসরাঙ্ক নির্ধারণ করছে, এইটা পুরোটাই প্রিজমের ব্যক্তিগত, সেই জন্য চ্যুতিকোণটা তোমার আপাতন কোণ বা প্রতিসরণ কোণের উপর নির্ভর করে। তাহলে এবার তোমার একটা প্রিজমে তাহলে রশ্মি আপতিত হলে সেকেন্ড সারফেস দিয়ে নির্গত হয়। এবার প্রিজমটাকে এমন করে দেওয়া যাবে যে ফার্স্ট সারফেস দিয়ে রশ্মি আপতিত হলো কিন্তু সেকেন্ড সারফেস দিয়ে নির্গত হবে না। অর্থাৎ প্রিজমের মধ্য দিয়ে নির্গত রশ্মি না পাওয়ার শর্ত কি? তাহলে প্রিজমের মধ্যে নির্গত রশ্মি না পাওয়ার শর্ত, অর্থাৎ দোকানে গিয়ে যদি কিনতে যাও এরকম একটা প্রিজম দাও যেখানে রশ্মি আপতিত হবে কিন্তু নির্গত হবে না, তাহলে দোকানদারকে যদি তার ব্যবসা চালাতে হয় তার ম্যানুফ্যাকচারিং অর্থাৎ প্রিজমের গঠনগত যে বৈশিষ্ট্য তার মধ্যে এমন কিছু করে রাখতে হবে যে রশ্মি আপতিত হলে আর নির্গত হবে না, এরকমটা হতে হবে নাকি? তাহলে প্রশ্নটা হলো যে প্রিজমের তার মধ্যে দিয়ে রশ্মি নির্গত না হওয়ার শর্ত নির্ণয় করো। তাহলে গঠনগত বৈশিষ্ট্য বলতে বোঝায় প্রিজমের উপাদানের শীর্ষকোণ আর প্রতিসরাঙ্ক। তাহলে প্রিজমে এই দুটো চেঞ্জ করে বা যে কোনো একটা চেঞ্জ করে তোমার নির্গত রশ্মি কিভাবে না পাওয়া যেতে পারে। তাহলে ধরো এই রকমের একটা প্রিজম আছে, এবিসি একটা প্রিজম। তাহলে এই সারফেসের উপর এভাবে আপতিত হলো, প্রতিসরণের পর ভেতরে এই পথে যাবে, এই তলের অবিলম্ব এটা। If the incident angle, that is which is R2 on the second surface, is greater than that of the critical angle of the prism, then the ray will not be refracted in air. So, the minimum incident angle on the second surface should be equal to critical angle. এটা হচ্ছে I1 কোণ, এটা R2 কোণ। সেক্ষেত্রে যদি থিটা সি কোণে আলোক রশ্মি যায় এভাবে দেখো তোমার চলে যাবে, থিটা সি থেকে সামান্য বেশি কোণ করে দাও তাহলে আর তোমার যাবে না, এদিকে আবার প্রতিফলিত হয়ে যাবে। সুতরাং রশ্মি যদি নির্গত না হতে হয় তাহলে যে শর্ত সেটা হচ্ছে যে সেকেন্ড সারফেসের উপর আপাতন কোণটাকে থিটা সি কমসে কম দিতে হবে না, হবে না? তাহলে আমাদের শর্ত হচ্ছে যে এ ইকুয়াল টু R1 প্লাস R2, তার মানে R1 প্লাস থিটা সি, এ ইকুয়াল টু R1 প্লাস থিটা সি। আবার দেখো সাইন I1 বাই সাইন R1 ইকুয়াল টু মিউ। সুতরাং সাইন I1 ইকুয়াল টু মিউ সাইন R1, তাহলে ভুল হলো, সাইন R1 ইকুয়াল টু সাইন I1 বাই মিউ। সুতরাং R1 এই R1 এর মানটাই পুট করুন, তোমার কায়দা কানুন করতে হবে কোথায়? এর ওপরে।
এমন কোণ নির্মাণ করতে হবে যাতে করে সেকেন্ড সারফেসের উপর আপাতন কোণটা তোমার থিটা সি বা তার বেশি হয়। তাহলে r1 ইকুয়াল টু সাইন ইনভার্স sin I1 by mu. Now putting the value of R1 and theta c in this equation, then we get A equal to R1 মানে sin inverse sin I1 by mu plus theta c মানে sin inverse 1 by mu. এখন ম্যাক্সিমাম তোমাকে এমন উপাদানটাকে এমন শীর্ষকোণটাকে এমনভাবে করে রাখতে হবে যাতে করে কোনো যে কোণই আপতিত হোক না কেন রশ্মি নির্গত হবে না। তাহলে ম্যাক্সিমাম আপাতন কোণ কত? এটা যদি ম্যাক্সিমাম হয় এটাও ম্যাক্সিমাম হবে। তাহলে ম্যাক্সিমাম একটা তোমার এর মান তোমার করে রাখতে হবে। তার কারণ তোমার এ ইকুয়াল টু R1 প্লাস R2, তাহলে R2 ইকুয়াল টু হবে এ মাইনাস R1। তাহলে ম্যাক্সিমাম আপাতন এই শীর্ষকোণ কত হলে এই কোণটা তোমার থিটা সির সঙ্গে সমান হবে সেই রকম করে রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে I1 কে ম্যাক্সিমাম হতে হবে। দেখো তাহলে I1 ম্যাক্সিমাম ইজ, তাহলে I1 ম্যাক্স ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং A ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন 90 মানে 1 বাই মিউ প্লাস সাইন ইনভার্স 1 by mu হবে। This is equal to theta c and this is also equal to theta c. সুতরাং A equal to 2 sin inverse 1 by mu বা A equal to 2 theta c, A equal to 2 theta c। এই কোণ যদি শীর্ষকোণের হয় তাহলে রশ্মি ফার্স্ট সারফেসের উপর আপতিত হলে আর সেকেন্ড সারফেস থেকে নির্গত হবে না। এটাই হচ্ছে প্রিজমের শীর্ষকোণের সীমামান, যার জন্য রশ্মি আপতিত হলে নির্গত রশ্মি পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে এটা করে রাখতে হবে।